বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষার পরিকল্পনায় কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। তরুণদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ার তাগিদ। সাংসদ আজিম হত্যায় জড়িত 7 আসামি গ্রেপ্তার, জানালেন ডিবি প্রধান। এখনও নিশ্চিত হওয়া যায়নি হত্যার মোটিভ। ভারতের রেল ট্রানজিটকে ইতিবাচকভাবে দেখছে জনগণ, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। সমঝোতার নামে প্রতারণার অভিযোগ বিএনপির। এবং বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে রাতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ পরিচালনার দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সুষম, জনকল্যাণমুখী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যের শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কার দেওয়া হয়। 2023 সালের জন্য 18 ক্যাটাগরিতে পদক পেয়েছেন 126 জন। বক্তব্যে প্রধানমন্ত্রী নিরক্ষরতা কমানো সহ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, এখন লক্ষ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানে দক্ষ জাতি গঠন করা। কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। শিশুর সাংস্কৃতিক, মানসিক এবং ক্রীড়া, এদিকেও আমাদের নজর দেওয়া। আমাদের দেশের অনেকগুলি খেলা আছে যেগুলিও খেলতে পারে, সেই ব্যবস্থাটাও নেওয়া। সব প্রশিক্ষণই বাচ্চা কাল থেকে দিলে পরে তারা ধীরে ধীরে উঠে আসবে। শেখ হাসিনা বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব বর্তাবে আজকের শিশুর কাঁধে, যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। আর সেই বিজ্ঞান সম্পন্ন জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায়, তার জন্য ব্যবস্থা করতে হবে। আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে, সেটাই আমাদের আশা। এরপর শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপভোগের পাশাপাশি তাদের সঙ্গে আনন্দ উল্লাসে শৈশবে হারিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 2023 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ব্যয় দুটোই বেড়েছে। নির্বাচন কমিশনে জমা দেয়া বিবরণ অনুযায়ী 2023 সালের 1 জানুয়ারি দলের ব্যাংক হিসেবে জমা ছিল 73,27,54,000 টাকা। বছর শেষে যা থেকে 90,55,31,000-এ। একই সময় ব্যয় হয়েছে 9,87,36,36,000 টাকা। আয় হয়েছে 27,14,45,000। আয়ের অর্থ এসেছে মাসিক চাঁদা, প্রাতিষ্ঠানিক অনুদান, মনোনয়নপত্র ও বিভিন্ন খাতে ফর্ম বিক্রি, বাড়ি ভাড়া ও ব্যাংক সুদ থেকে। আওয়ামী লীগের ব্যাংকে যে স্থিতি ছিল সেটা ছিল 73,27,54,000 টাকা। আমাদের আয় হয়েছে 27,14,35,000 টাকা। এইটার সোর্স কিভাবে আমাদের ইনকামটা হলো, মাসিক চাঁদা, আমার যারা মেম্বার, যারা সদস্য, তারা মাসিক চাঁদা দেন, সেটা 1,63,63,000 টাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কিলিং মিশনে জড়িত 7 জনই গ্রেফতার হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সর্বশেষ গ্রেফতার 2 আসামি মোস্তাফিজ ও ফয়সালকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ডিবি প্রধান। তবে হত্যার মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ডিবি। এমদাদুল হক খানের রিপোর্ট।
চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে খুন হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় আওয়ামী লীগের 2 নেতা সহ 7 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আর কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরও 2 জন। তবে এ হত্যায় কারা আর্থিক রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, হত্যার সুনির্দিষ্ট মোটিভ কি, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে বলতে পারেনি ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সম্ভাব্য সব কারণ আমল নিয়ে তদন্ত করা হচ্ছে। সবগুলি কারণে খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানুপুঙ্খ এদেরকেও জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের 164 গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তিনি বলেন, বিধানসভার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে এমপি আনারকে রিসিভ করে লাল গাড়ির কাছে নিয়ে যান ফয়সাল শাহজি। ওই এমপি আনোয়ার ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাতক। এরা 3 জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেল। সংসদ সদস্য আনার ক্লিন মিশনে 7 জন অংশ নিয়েছে, 7 জনই গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, ডিবির হাতে গ্রেপ্তার 4 জন 164 ধারায় জবানবন্দি দিয়েছে। ক্লিন মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। গ্রেপ্তার ফয়সাল ভুঁইয়া ও মুস্তাফিজুর রহমান আত্মগোপনের জন্য সীতাকুণ্ডের মাঝখানে পাতাল কালী মন্দিরে লাল ধুতি পরে হিন্দু পরিচয় লুকিয়েছিল বলে জানান ডিবির এই কর্মকর্তা। লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল। একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল ট্রানজিটের সিদ্ধান্ত জনগণ ভালোভাবে নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আর ভারতের সঙ্গে চুক্তি বা সমঝোতার আড়ালে দেশের জনগণের সঙ্গে সরকার বেইমানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এমআর আসাদকে সঙ্গে নিয়ে রেজা খানের রিপোর্ট। প্রথম 7-8 মাস পরে আমি দেশে এসেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত 2টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ভারতের সঙ্গে রেল ট্রানজিটের কোনো চুক্তি এখনো হয়নি, এই বিষয়ে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জানিয়ে এতে দেশের জনগণ খুশি হবে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে ইতিমধ্যেই যে ভারত থেকে ট্রেন বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে ঢাকায় আসে এবং সবাই খুশি, এ নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনোদিন কেউ উপস্থাপন করেনি। সুতরাং আমরা যদি এটাকে ফার্দার এক্সপান্ড করি, সেটিও আমি মনে করি সবার জন্যই সেটি উপকারে আসবে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পার্টির যে মন্ত্রী তিনি এসেছিলেন, তার সাথেও আমরা এই বিষয়টি আলোচনা করেছি। আর প্রধানমন্ত্রীর সফরে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে দলটির মহাসচিব বলেন, ভারতের সঙ্গে চুক্তি বা সমঝোতার আড়ালে দেশের জনগণের সঙ্গে সরকার বেইমানি করছে। বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না। তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হলেও সরকার পানি বন্টন সমস্যার সমাধান করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থীরা যানজটে পড়লে ট্রাফিক পুলিশের সহায়তা নিতে পারবে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। দুপুরে পরীক্ষা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মুনিবুর বলেন, পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন রোডে কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়ে, সেখানে কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে কাজ করবে। যে কোনো প্রয়োজনে পরীক্ষার্থীদের জরুরি সেবা 999-এ ফোন দেওয়ার পরামর্শ দেন ডিএমপির এই কর্মকর্তা। পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে
কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আমরা প্রত্যেকটি বিভাগে কুইক রেসপন্স টিম রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। বিভিন্ন কেন্দ্রে যখন পরীক্ষার্থীরা কোনো বিপদে পড়ে বা যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন কুইক রেসপন্স টিমের সাথে সাথে তাদেরকে অ্যাড্রেস করতে পারে। সাপে কাটা রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছতে স্থানীয় এমপিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। দুপুরে রাসেলস ভাইপারের বিষয়ে সচেতনতা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান। প্রচুর পরিমাণ অ্যান্টিভেনম মজুদ আছে জানিয়ে ভ্যাকসিনের অপ্রতুলতার তথ্যকে অসত্য বলেও মন্তব্য করেন তিনি। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলছিলাম যে আপনাদের তো অনেক হ্যান্ডস আছে, আপনাদের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, রুগী আনার দায়িত্বটা যদি আপনারা নেন, চিকিৎসকদের কাছে নিয়ে আসেন, চিকিৎসকরা তো চিকিৎসক হইতে, রুগী তো আনতে হবে, সেটা তো আর চিকিৎসকরা পারবে না। একটা ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রুগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। বাংলাদেশের শ্রম খাত সংস্কারে সহায়তা করবে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্প। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO প্রতিনিধিরা এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে শ্রমিক অধিকারের সুরক্ষা ও 2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি। Bangladesh also took the important step and joined the new platform for the global coalition. Implementation of this project will enhance our ongoing activities to ensure decent work in our present working environment. দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমছে না। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করলেও বাড়িঘরের ছন্নছাড়া অবস্থায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সুনামগঞ্জে নিচু এলাকার পানি নামছে ধীর গতিতে, ফলে ইচ্ছা থাকলেও বাড়ি ফিরতে পারছেন না হাজারো মানুষ। এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 10,000-এর মতো বন্যার্ত অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডিসি। এদিকে রিমাল তাণ্ডবের মাস পেরিয়ে গেলেও মাছ চাষে ফিরতে পারেননি মোংলার চিংড়ি চাষিরা। উল্টো আর্থিক সংকটে অনাহারে অর্ধহারে দিন পার করছেন তারা। এই দুর্যোগে কোনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভও জানান তারা। নাগরিক সমাজের নেতারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে মোংলা উপকূলে দুর্ভিক্ষ আসন্ন। মোংলা প্রতিনিধি সবুজ হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গেল 25 ও 26 মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলা। প্রবল বৃষ্টি আর 7 থেকে 8 ফুট উচ্চতায় অস্বাভাবিক জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপজেলার 5000 চিংড়ি ঘের। ঘূর্ণিঝড়ের 36 ঘন্টা পর পানি নামলেও মাছ ভেসে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েন চাষিরা। এতে প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তারা। দীর্ঘ 1 মাসেও এ ক্ষতি কাটিয়ে মাছ চাষে ফিরতে পারেননি চিংড়ি চাষিরা। এখনো কোনো রকম সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তারা। ঘূর্ণিঝড় রিমালে আমরা চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে গেছি। দিনা করে বেড়ি ঠিক করেছি, এখন টাকা জোগাড় করতে পারলি গেরে কোনা ছাড়ব। ঘূর্ণিঝড় 1 মাস হয়ে গেছে, এখনো আমরা কোনো সহযোগিতা, সরকারের কোনো সহযোগিতা এখনো পাই নাই। তবে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের পক্ষ থেকে, উপজেলা পক্ষ থেকে যেটা করার দরকার ছিল সেটুকু আমরা করে অলরেডি উপর মহলে প্রেরণ করেছি। এ অবস্থায় পুনরায় মাছ চাষে ফিরতে না পারলে এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমস্ত চিংড়ি চাষিরা একটা বিপর্যয়ের মুখে পড়েছে এবং চিংড়ি ঘেরের যে বাঁধগুলো, বেড়ি বাঁধগুলো, সেগুলো ধ্বংস হয়ে গেছে। এটার ফলে আজকে মোংলা উপকূলের চিংড়ি চাষিরা দিশেহারা হয়ে পড়েছে, বিপর্যয়ের মুখে পড়েছে। সংশ্লিষ্টদের চিংড়ি চাষে ফেরাতে সরকারের কাছে বিশেষ প্রণোদনাও দাবি করেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। চূড়ান্ত হলো ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16-এর ড্র।
গ্রুপ পর্ব পেরিয়ে এই পর্বে পা রাখা দলগুলো হলো জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়া। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ইতালি। এরপরে ম্যাচগুলো হলো জার্মানি, ডেনমার্ক, ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, জর্জিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, স্লোভেনিয়া, রোমানিয়া, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া, তুরস্ক। আগামী শনিবার থেকে মাঠে গড়াবে শেষ 16 খেলা। শেষ হবে 2রা জুলাইতে। প্রতিদিন হবে 2টি করে ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 2 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষার পরিকল্পনায় কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। তরুণদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ার তাগিদ। সাংসদ আজিম হত্যায় জড়িত 7 আসামি গ্রেফতার, জানালেন ডিবি প্রধান। এখনও নিশ্চিত হওয়া যায়নি হত্যার মোটিভ। ভারতের রেল ট্রানজিটকে ইতিবাচকভাবে দেখছে জনগণ, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। সমঝোতার নামে প্রতারণার অভিযোগ বিএনপির। এবং বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে রাতের ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড, আফগানিস্তানকে 9 উইকেটে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।